সুশৃঙ্খলতার সাথে ধৈর্য ধরে আমাদের নেতৃবৃন্দের কথা শুনছেন, সেজন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন আলুয়াঘাট উপজেলা জামায়াতের আমির এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যের আইকন, রাজপথের লড়াকু সৈনিক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 জনতা জনতা আপস্তা সংগ্রাম 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, একটু হলে ভালো হতো। হ্যালো, একটু হালকা। হ্যাঁ, ওকে, ডান। আসসালামু আলাইকুম প্রিয় হালুয়াঘাটবাসী। এশার আজান হয়েছে, নামাজের আগে আধা ঘন্টা আছে, আমরা সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রাম শেষ করব। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন হালুয়াঘাটের সম্মিলিত সকল জনতা, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জনগণের মধ্যে আলেম সমাজ আছেন, আমাদের জন্মদাতা, 10 মাস 10 দিন যারা আমাদেরকে জন্ম দিয়েছেন পেটে রেখে, মা বোনেরা আছেন, তরুণ সমাজ আছেন, যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। গত 24 জুলাইতে এই সময়কার রাজপথে আপনারা ছিলেন। আমরা ঠিক 2026 সেই জুলাইতে এসে আবার ঐক্যবদ্ধ হয়েছি কয়েকটি কথা বলার জন্য, আলোচনা করার জন্য। বাংলাদেশে অনেক বক্তব্য হয়, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয় না। এই জন্য আমরা কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো মন দিল দিয়ে শুনবো। প্রথমত, 2024 আপনাদের সন্তান শহীদ আবু সাইদ রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল একটি সুন্দর বাংলাদেশের জন্য। কেমন বাংলাদেশ? যেই বাংলাদেশে তরুণদের কর্মসংস্থান হবে, আলেম ওলামাদের উপরে কেউ জঙ্গি ট্যাগ দিয়ে আর আক্রান্ত করবে না তাদেরকে। বাংলাদেশের নারীদের যখন তারা বাচ্চা জন্ম দিবে, হসপিটালে গিয়ে হলো তারা কাতরাবে না, একটা ভয়ার্ত চেহারা থাকবে না। এই হসপিটালে যদি আমার সন্তানকে আমি জন্ম দিই, সেটিকে আমার পেট বেশি কেটে ফেলে নাকি কম কেটে ফেলে। এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যেই বাংলাদেশে ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদ রাখবো, যেই বাংলাদেশে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবো, যেই বাংলাদেশে আমাদের সীমান্ত নিরাপদ থাকবে, যেই বাংলাদেশে আমরা আর কোনো হত্যাকাণ্ড দেখব না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা যাত্রা শুরু করেছিলাম। এবং এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রায় 1400 লোক শহীদ হয়েছে, 50,000-এরও অধিক মানুষ, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, অনেক মানুষ বিধবা হয়ে গিয়েছে। সাভারে গিয়েছিলাম, মুরগি বিক্রি করত, কোনো রাজনীতি করত না। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এসে ওই সময়কালীন তাকে ডিরেক্ট মাথায় শুট করেছে। তার 2টা বাচ্চা ছোট ছোট, ওনার সম্মানিত স্ত্রী আমাদেরকে কান্না করে বলছেন, যেই বাংলাদেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে,
সেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমি বুঝে পাইনি। আবু সাইদের বাসায় গিয়েছিলাম, গরিব মানুষ, টিনের চালের ঘর। বাবা কান্না করে বলে, আমার ছেলে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গিয়েছে। এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না, কিন্তু নতুন বাংলাদেশে আমার সন্তানের ন্যূনতম বিচারটুকু আমি খুঁজে পাইনি। আমরা এমন বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশে একটা নির্বাচন হলো, এই নির্বাচনে আমরা চেয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে, কোনো টাকার রাজনীতি হবে না, পেশি শক্তির রাজনীতি হবে না, লুটপাটের রাজনীতি হবে না। কিন্তু সেই ইলেকশনে দেখলাম, এই ইলেকশনে টাকা ছিটানোর জন্য 5 তারিখের পর থেকে তারা ইলেকশনের টাকা জমানোর জন্য ব্যবসায়ীরা মাত্র দোকানে বসেছে, সারাদিন ব্যবসা করেছে, রাতের বেলা বাচ্চার জন্য টাকা নিয়ে যাবে, নিজের বউয়ের জন্য টাকা নিয়ে যাবে। তখনই তার সামনে একটা ফোন ভেসে এসেছে, অমুক বিএনপি নেতা, ভয়ে ফোন ধরে না, অনেক চিন্তা ভাবনা করে পরে ফোনটা কানে উঠাইলো, তাকে গালি দিয়া বলছে, তুমি কয়টার মধ্যে আমার টাকা বুঝাই দিয়ে যাবা। ওই ব্যবসায়ী কান্না জড়িত কণ্ঠ বলছে, আমি তোমার টাকা আজকে রাতের মধ্যেই পৌঁছে দিব, কিন্তু আমার একটা দিন আমাকে সুযোগ দেন, আমার বাচ্চাটা অসুস্থ, কালকে আমি তাকে হসপিটালে একটু নিয়ে যাব। কিন্তু ওই চাঁদাবাজ বলতেছে, তোমাকে 1 মিনিটেরও সময় দিব না। সেই ব্যবসায়ী সন্তানের কাছে গিয়েছে, বলেছে, বাবা কালকে তোমাকে আমি ডাক্তার দেখাইতে পারবো না, পরের দিন ডাক্তার দেখাবো। ছেলের বুক ব্যথা সন্তানের, বাবাকে জিজ্ঞেস করে, আমাকে কালকেই তুমি ডাক্তার দেখাইতে হবে। সেই বাবার চোখে কান্না, সন্তানকে কোনো বুঝ দিতে পারে না। আমরা এমন একটি নতুন বাংলাদেশে আছি। তো এই বাংলাদেশের জন্য কি আমরা রাজপথে জীবন দিয়েছিলাম? এই ব্যবসায়ীর কান্নার জন্য কি আমরা রাজপথে জীবন দিয়েছিলাম? 5 তারিখের পরে যেই ভাইদের সাথে একসাথে মিলেমিশে আমরা যুদ্ধ করেছিলাম, রাতারাতি খোলস পাল্টে কেউ দিল সিএনজি স্ট্যান্ড দখল, কেউ দিল বাস স্ট্যান্ড দখল, কেউ গেল নারী নির্যাতন করতে, কেউ গেল মাদক ব্যবসা করতে, কেউ গেল ব্যবসায়ীদের ধমক দিতে, কেউ গেল স্কুল কমিটি দখল করতে, কেউ গেল মসজিদ কমিটি দখল করতে, কেউ গেল নিজের মা বাপের উপরে হাত তুলতে গেল। এরা কারা? এদের আমরা নাম বলতে চাই না, কারণ মানুষ এত পচে যায়, এত পচে গেছে তারা, এদের নিয়ে এখন কথা বলা আমাদের সময় অপচয়। বরঞ্চ আমরা কি করব ভবিষ্যতে, সে বিষয়ে হালুয়াঘাটবাসীকে 2-1টা কথা বলতে চাই। আমরা অভ্যুত্থানের আগে শপথ নিয়েছিলাম, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে চাই। এই পথে যে দাঁড়াবে তার সাথে আমাদের কঠিন লড়াই হবে। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম, হাসিনা কথা শুনে না, বলছি কালকে শাহবাগে যাব, তারপরেও কথা শুনে না, বলছি আমরা আগামী কালকে হলো শাহবাগ ছাড়িয়ে আমরা তারপরে বাংলা মোটরে যাব, কথা শুনে না। তারপরে বলেছি ফার্ম গেটে যাব, কথা শুনে না। বলেছি পার্লামেন্টে যাব, কথা শুনে না। পার্লামেন্টে যাওয়ার পরে কুকুরের মতো ভারতে পালিয়েছে। আমরা তখন স্পষ্ট বলেছিলাম, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বাংলাদেশে চিরতরে মুছতে চাই। এর বিরুদ্ধে যদি শেখ হাসিনা কেন নব্যকেও ফ্যাসিবাদী শক্তির পাহারাদার হয়ে, মুজিববাদী সংবিধানের পাহারাদার হয়ে আমাদের সামনে দাঁড়ায়, শেখ হাসিনার সাথে আমাদের যে কঠিন লড়াই হয়েছে, তাকেও আমাদের এই কঠিন লড়াই মোকাবেলা করতে হবে। আমরা 8টা সিট পেয়েছি। আমরা ইলেকশনে অংশগ্রহণের আগের দিন পর্যন্ত বাংলাদেশের সংস্কারের কথা বলেছি। যখন অন্যরা চাঁদাবাজিতে লিপ্ত ছিল,
আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছি, বলেছি আমরা ছোট মানুষ, আপনাদের সন্তানের মতো। আমাদের অনেকগুলা ভাই জীবন দিয়েছে, তাদের রক্তের দিকে তাকিয়ে হলো আপনাদের হৃদয়টা একটু নরম করেন। বাংলাদেশের সংস্কারটা অনেক প্রয়োজন, কারণ বাংলাদেশের এখনো কেউ শিক্ষা ব্যবস্থা পায় না। আপনার সন্তানকে যে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। আপনার মা বাবাকে যে ভালো একটা চিকিৎসা দিবেন সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। ব্যবসায়ী ভাইরা যে নিরাপদে ব্যবসা করবেন সেই নিশ্চয়তা বাংলাদেশে নেই। তারা বলল বাংলাদেশে আমরা সংস্কার বাস্তবায়ন করব, তবে এখন করব না। আমাদের মাননীয় লিডার, কি যে লিডার আমরা দেখেছি, তাকে বলল উনি দেশে আসুক, আসলেই সব চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, হাওয়া ভবনের সব কার্যকলাপ বন্ধ হবে, আমরা একটি নির্বাচনে যাব, নির্বাচনের পরে আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলি করব, তারপরে আমরা সংস্কার বাস্তবায়ন করব। আমরা ছোট মানুষ, চিন্তা করলাম জিয়াউর রহমানের ছেলে বিশ্বাসঘাতকতা করবে না, চিন্তা করলাম খালেদা জিয়ার ছেলে বিশ্বাসঘাতকতা করবে না বাংলাদেশের মানুষের সাথে। কিন্তু ইলেকশনের পরে আমরা যা দেখলাম, যে জিয়াউর রহমান বলেছিল ভারতের বিরুদ্ধে উই রিভোল্ট, চোখে চোখ রেখে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়িয়েছিল, যেই বেগম খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, সেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতে ভারতীয় পতাকা উঠতে দেখলাম আমরা বাংলাদেশে। যেই জিয়াউর রহমান অর্থনৈতিক সংস্কার চালাতে বাংলাদেশে কর্মসূচি দিয়েছিলেন, সেই জিয়াউর রহমানের ছেলের বন্ধু বান্ধব কোন ব্যবসায়ীকে নিরাপদ রাখে নাই, সকলের কাছে চাঁদাবাজি করেছে। যখন জিয়াউর রহমানের ছেলে বাংলাদেশে আসলো, চাঁদাবাজি দ্বিগুণ হলো, তিনগুণ হলো। আমরা তাকে সতর্ক করলাম, দেশে আসছো ভালো কথা, বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আগে যা করেছ, দুর্নীতি করেছ, উল্টো পাল্টা কাজ করেছ গিয়াসউদ্দিন আল মামুনের সাথে মিলে, নতুন আবু সাইদের বাংলাদেশে এটা করা যাবে না। ইলেকশনের পরে যখন 200 সিট পেয়েছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। আমরা তাদের কাছে গেলাম সংস্কারের জন্য, পার্লামেন্টে তারা প্রথম দিন চুপ্পুকে নিয়ে এসে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করলো। তারপর আমরা আশায় বুক বেঁধেছিলাম যে বাংলাদেশে সংস্কার হবে, কিন্তু এই জিয়াউর রহমানের ছেলের একটা নষ্ট বন্ধু শিক্ষক সালাউদ্দিনের কথায় বাংলাদেশে সংস্কারের বদলে দিয়ে কুসংস্কার জন্ম দিল। আমাদের অপরাধটা কোথায়? আমরা একটা মানুষকে সতর্ক করলাম, সুযোগ দিলাম, জীবনে যে লন্ডনে পালিয়েছিল, বাংলাদেশের দুর্ভাগ্য দেশ, ভারতে আন্দোলন হচ্ছে, বিরোধী দলের রাহুল গান্ধী গ্রেপ্তার হচ্ছে, আর বাংলাদেশে যখন আমরা